আচ্ছা, এখন দেখো তো ঠিকঠাক? এখনো দেখা যায় এখন সোজা, তখন বুঝতে পারছি। ওকে। সো আসো উদ্ভিদের প্রজনন এই অধ্যায়টা এটা আমরা আলোচনা করি। এটা আমাদের আ 9, 10 এও ছিল কিন্তু সেটা জীবের প্রজনন হিসেবে পড়ছিলাম। সেখানে উদ্ভিদ, প্রাণী ২ টার ক্ষেত্রেই পড়ছি। আমরা এখানে শুধু উদ্ভিদ কেন্দ্রিক আলোচনা করব এবং বিশ্বাস করো যা ছিল ওইখানে তাই এইখানে শুধুমাত্র এখানে কিছু অযৌন প্রজননের সেটা একটু ইলাবোরেটলি কথা বলা আছে। অযৌন কি সেটার পরের হিসাব। মনে রাখবা আমাদের এই পৃথিবীতে প্রাণীদের একটা গুরুত্বপূর্ণ কাজ আছে সেটা হচ্ছে প্রজনন ঘটানো। মানে তুমি মরবার সমস্যা নাই কিন্তু তুমি তোমার মতো একটা জিনিস রেখে যাবা। তাহলে এই যে একটা নতুন প্রজাতি আবার সৃষ্টি করে দিয়ে মানে ওই প্রজাতির যে সংখ্যাটা বৃদ্ধি করে দিয়ে দেওয়ার যে প্রক্রিয়া তাকে আমরা বলি প্রজনন। সেই প্রজননটা বা রিপ্রোডাকশনটা সেটা অনেক উপায়ে হইতে পারে। এর মধ্যে ২ টা উপায় আমরা এখানে পড়ি। একটাকে আমরা বলি যৌন জনন এবং আরেকটাকে আমরা বলি অযৌন জনন। তাহলে আমাদের জনন পদ্ধতির মাধ্যমে মানে এক কথায় যদি আমরা বলি প্রজননটা আসলে জনন পদ্ধতি বা রিপ্রোডাকশন এর মাধ্যমে হইতে হয়। যেটা কিছু আছে সেক্সুয়াল রিপ্রোডাকশন হইতে হবে আর কিছু আছে না অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন হইতে হবে। তো সেক্সুয়াল রিপ্রোডাকশন হইতে গেলে আমরা সবাই জানি যে এইখানে যেটা লাগবে সেটা হচ্ছে জনন কোষ লাগবে। জনন কোষ মাস্ট লাগবে। তো জনন কোষ মানে কি? গ্যামেট। তো আমাদের জনন কোষ ২ ধরনের, একটাকে আমরা জানি শুক্রাণু, একটাকে জানি আমরা ডিম্বাণু। মানে এই ২ টা জিনিস লাগবে। অযৌন জননের ক্ষেত্রে সেটা আলাদা হিসাব। তো আমাদের একটা পার্ট আলোচনা করা আছে যৌন জননের জন্য, আরেকটা পার্ট আলোচনা করা হবে যেটা হচ্ছে অযৌন জননের জন্য। এবং তোমাদের মেক্সিমাম কোয়েশ্চেনটাই আসবে হচ্ছে এই যৌন জননের অংশ থেকে। এবং এইখানে আমরা শুধু উদ্ভিদ রিলেটেডই আলোচনা করব। তো উদ্ভিদের আমাদের ২ টা জিনিস জানতে হবে যেহেতু শুক্রাণু ডিম্বাণুর ব্যাপার-স্যাপার। তার মানে আমরা একটা বিষয় বুঝবো যে কিছু আমাদের উদ্ভিদ এই পৃথিবীতে যতগুলো উদ্ভিদ আছে আমাদের এই উদ্ভিদের মধ্যে যারা যৌন জনন করে তাদের ক্ষেত্রে আমরা দেখি যে শুক্রাণু ডিম্বাণু ২ টাই যদি একই বডির মধ্যে অবস্থান করে তখন সেই উদ্ভিদকে আমরা বলি হোমোথ্যালিক। কি বলি ভাইয়া? হোমোথ্যালিক। যদি ওই উদ্ভিদটার একেকটা ডিফারেন্ট উদ্ভিদে ডিফারেন্ট তার মানে কারো শুক্রাণু তৈরি হয় আবার অন্য একটা উদ্ভিদে ডিম্বাণু তৈরি হয়। এরকম যদি হয় একই সাথে ২ টা না হয় তখন তাকে আমরা বলি হেটারোথ্যালিক। বলি হচ্ছে হেটারোথ্যালিক। তো এই ধরনের আমরা কথা বলি যে একই সাথে মানে জনন কোষ মানে স্ত্রী বৈশিষ্ট্য এবং পুরুষ বৈশিষ্ট্য ২ টাই যদি একটা উদ্ভিদের মধ্যে থেকে যায় তখন মানে একই উদ্ভিদের মধ্যে যদি থাকে তখন সেইটাকে আমরা বলি হচ্ছে হোমোথেলিক আর যদি না থাকে সেটাকে আমরা বলি হেটারোথেলিক যে আলাদা উদ্ভিদ বডিতে উদ্ভিদের দেহে আছে। এখন এই যে হেটারোথেলিক বলতেছি এটা একটা উন্নত বৈশিষ্ট্য যে আসলে ঠিক আছে তাদের সাধারণত বৈশিষ্ট্যটা এই দেখা যাবে একটা উদ্ভিদে স্ত্রী বৈশিষ্ট্য আছে, একটা উদ্ভিদে পুরুষ। মানে কারো শুক্রাণু থাকবে, কারো ধরো ডিম্বাণু থাকবে। এরকম আলাদা। তো তাদের ক্ষেত্রে আমাদের যে জনন কোষটা যে শুক্রাণুটা সেটা সাধারণত ৩ টা ধরনের হইতে পারে। আমরা এইভাবে বলে থাকি তাদের যে আইসোগ্যামাস ৩ টা জিনিস। একটু লেখো আমার সাথে। আইসোগ্যামাস, লেখো অ্যানাইসোগ্যামাস এবং আরেকটা হচ্ছে উগ্যামাস। মানে আমাদের যে শুক্রাণু ডিম্বাণু যে জনন কোষ আছে সেই জনন কোষটা হেটারোথেলিক উদ্ভিদের ক্ষেত্রে সাধারণত তাদের বৈশিষ্ট্যটা কেমন হয়ে থাকে সেটা নিয়ে জাস্ট আমরা কথা এখানে বলছি। এবং সেই ক্ষেত্রে আমরা বলি আইসোগেমাস বা আইসোগ্যামি, অ্যানাইসোগ্যামি আর এটা হচ্ছে ওগ্যামি। এই কয়েকটা জিনিস। লেখা শেষ সবার? ভাইয়া লিখছো এটুকু? লেখা হইছে? জি ভাইয়া। ভাইয়া মাঝখানে ট্যাগ লিখছেন আইসোগ্যামাসের পর। অ্যানাইসোগ্যামাস, অ্যানাইসোগ্যামাস। একটু লেখো আমি বলে দিচ্ছি। তাহলে উদ্ভিদ ছিল আমাদের যাদের ওই একটা উদ্ভিদের বডির মধ্যেই ২ টা জিনিসই শুক্রাণু ডিম্বাণু বৈশিষ্ট্য থাকবে স্ত্রী পুরুষ ২ টা উদ্ভিদই। তখন তাদেরকে আমরা বলি হোমোথেলিক যার বাংলাকে আমরা বলি সহবাসী উদ্ভিদ। সহবাসী উদ্ভিদ। কেন সহবাসী বলতেছি? সহ অবস্থান করে। ২ টা একই সাথে অবস্থান করে। হেটারোথেলিক এটার মানে আমরা বলি ভিন্নবাসী উদ্ভিদ। মানে ভিন্ন বডিতে ভিন্ন জিনিস। এখন তাদের গ্যামিট তাদের যে জনন কোষের শুক্রাণুটা এবং ডিম্বাণুটা দেখতে কেমন সেটার উপরে ভিত্তি করে আমরা ৩ টা ভাগে ভাগ করি।
একটাকে আমরা বলি আইসোগ্যামাস, অ্যানাইসোগ্যামাস, ওগ্যামাস। আসো আমরা একটু ওয়ার্ডগুলো শিখি। আইসো শব্দের মানে বোঝানো হয় একই রকম, একই মানে সেম। তার মানে ওদের শুক্রাণুটা এবং ডিম্বাণুটা দেখতে সেম। বায়োলজিক্যাল শব্দ মানে বোঝানো হয় না, কি না, আইসো না, অ্যানাইসো মানে একই না, তাদেরটা ডিফারেন্ট। শুক্রাণুটা দেখতে দেখা যাবে যে একটু বড় বড়, আবার ডিম্বাণুটা দেখা যাবে যে একটু ছোট। বিষয়টা এরকম লেভেলের যে শুক্রাণু এবং ডিম্বাণুর মধ্যে তাদের ভিন্নতা আছে এবং তাদের দেখতে পার্থক্য আছে। সব থেকে উন্নত যেটা তাদেরকে আমরা বলি উগ্যামাস, এরা হচ্ছে উন্নত এবং তাদের শুক্রাণুটা দেখা যায় যে বডিটা ছোট কিন্তু ভিতরে যে নিউক্লিয়াসটা থাকে সেই নিউক্লিয়াসটা অনেক বড় এবং সাথে একটা লেজ থাকে। আর ডিম্বাণুর ক্ষেত্রে ডিম্বাণুর শরীরটা অনেক বড় কিন্তু মাঝখানে নিউক্লিয়াসটা থাকে ছোট। তাহলে এইটাকে আমরা বলতেছি শুক্রাণু এবং এটাকে আমরা বলতেছি ডিম্বাণু। এবং এটা হচ্ছে ওগ্যামাস ধরনের। এবং মনে রাখবো যত ধরনের আবৃতবীজী উদ্ভিদ আছে যারা উন্নত, আমরা উদ্ভিদের একটা স্ট্রাকচার ছোটবেলায় পড়ছি বা মানে এই আমি তোমাদের আলোচনা করি, সেটা হচ্ছে সব থেকে অনুন্নত শ্রেণীর যে উদ্ভিদ সেটা হচ্ছে শৈবাল এবং ছত্রাক। তাদের থেকে একটু উন্নত প্রাণী যদি বলি সেটা হচ্ছে মস ফার্ন। তার থেকে একটু উন্নত সেটা হচ্ছে নগ্নবীজী। তার থেকে উন্নত যদি বলি আবৃতবীজী। এই হলো আমাদের আলোচনা। সো মনে রাখবো আবৃতবীজী যারা উন্নত, সো উন্নত যারা উদ্ভিদ আছে এই উদ্ভিদের বৈশিষ্ট্য, তাদের যে হেটারোথ্যালিকের যে ধরনের শুক্রাণু এবং ডিম্বাণুর বৈশিষ্ট্য সেটা হচ্ছে উগ্যামাস ধরনের বা উন্নত ধরনের। এরকম শুক্রাণুর একটা লেজ থাকবে এবং শুক্রাণুটা হবে হচ্ছে সচল আর ডিম্বাণুটা হবে নিশ্চল। তার মানে শুক্রাণুটা সচল, চলতে পারবে এবং চালিত অবস্থায় যে পরে ডিম্বাণুর সাথে মিলন হবে। সো এইটা হচ্ছে আমাদের এই অধ্যায়ের বেসিক একটা আলোচনা। এখন আমাদের ইন ডিটেলস আলোচনা করব যে আমরা শুক্রাণু ডিম্বাণু মানুষের ক্ষেত্রে আমরা বুঝি, মানুষের কিভাবে কি করলে কি রিপ্রোডাকশন হয় সেটাও আমরা জানি, কিন্তু উদ্ভিদের ক্ষেত্রে তো আর উদ্ভিদের তো এইভাবে ভিজুয়ালাইজ হয় না। ওই জিনিসটা কি কিভাবে হয় এটার ইন ডিটেলস আলোচনাটা এখানে করা আছে, আমরা এখন দেখব। সেটা হচ্ছে এটা 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 এগুলো লেখা শেষ সবার? জি ভাইয়া। ওকে, সো আমি এটা মুছে দিই। তোমাদের এখন যেটা লাগবে সেটা হচ্ছে একটা উদ্ভিদের বডিতে কোথায় শুক্রাণু থাকে, কেমনে কি হয়, এই জিনিসটা জানা লাগবে, প্রাণীদেরটা জানা লাগবে। তাহলে সর্বপ্রথম আমাদের যে জিনিসটা জানতে হবে যে আমাদের উদ্ভিদের যে স্তবক কথাটা সম্বন্ধে জানতে হবে। একটা উদ্ভিদের মূল কাহিনী, এই যে আমরা শুক্রাণু ডিম্বাণু বলছি, উদ্ভিদের কোথায় থাকবে? পাতায় থাকবে। কোথায় থাকবে? অ্যান্সার হচ্ছে ফুলে থাকে। তো উদ্ভিদের ফুলটাই হচ্ছে জননাঙ্গ। যেমন আমাদের যদি মানে এটা আমাদের যদি মানুষের জননাঙ্গ যদি কেটে ফেলায় তাহলে তার দিয়ে তো আর রিপ্রোডাকশন বা প্রজনন সম্ভব না। ঠিক একইভাবে যদি কোনো উদ্ভিদের ফুল না থাকে তাহলে তো ওটার প্রোডাকশন সম্ভব না, কারণ শুক্রাণু ডিম্বাণু তৈরি হওয়ার জায়গাটাই তুমি শেষ করে দিচ্ছ। তাহলে ওই যে যে জায়গাটা সেটা হচ্ছে ফুল। ওই ফুলের মধ্যে কি কি থাকে? স্তবক। এইটা হচ্ছে আমরা ছোটবেলা থেকে জানি, আমাদের থাকে বৃতি থাকে, দলমণ্ডল মানে পাপড়ি থাকে, আর দুটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস থাকে, তাকে আমরা বলি পুং স্তবক এবং আরেকটাকে বলি আমরা স্ত্রী স্তবক। তো পুং স্তবক যেটা বা পুং কেশর যেটা, তাদের কি কি থাকে সেটা দেখতে হবে এবং স্ত্রী স্তবকে কি কি থাকে সেটা আমাদের জানতে হবে। সো দুইটি স্তবক থাকে, একটা পুংস্তবক একটা স্ত্রী স্তবক। পরবর্তীতে এদের এদের বেসিকটা আমাদের আজকের পড়াশোনার প্রথম কাজ হচ্ছে এদের বেসিকটা জানবো আমরা। তারপরে এইগুলার আমরা বলি পুং গ্যামিটোফাইট, মানে আমরা বলি পুং গ্যামিটোফাইট। এটা লিখে ফেলো, এই যে 1 2 করে যেটা দিচ্ছি এটা লিখে ফেলো, উপরের গুলো লিখো না এখন। গ্যামিটোফাইট ও স্ত্রী গ্যামিটোফাইটের উৎপত্তি এটা আমাদের জানা লাগে। আমাদের জানা লাগে নিষেধ। তারপরে আমরা জানা লাগে পরিণতি। আর আমাদের জানা লাগে অযৌন জন্ম অথবা কৃত্রিম প্রজনন পদ্ধতি। এই হচ্ছে এই অধ্যায়ে 5টা জিনিস আলোচনা। সো আমি বেসিক কনসেপ্টটা আলোচনা করছি। এখন তোমাদের জানা লাগবে পুং স্তবক এবং স্ত্রী স্তবকের ইন ডিটেলসটা। তারপর আমরা নিষেধ করব। তারপরে আবার পরিণতি এবং তাদের হচ্ছে অযৌন জনন। এক কথা হচ্ছে যে যে ফুলটা হলো ফুলটা থেকে কিভাবে বীজটা তৈরি হবে, কারণ ওই বীজ থেকে নতুন একটা উদ্ভিদ তৈরি হবে। তো আমাদের এই সকল জিনিসগুলো আমরা জানবো। তো ফার্স্টে আমাদের বেসিক শেষ। আগে বলো এটা লেখা শেষ হয়েছে কিনা, লেখা শেষ হয়ে গেলে আমি মুছে দিয়ে আমরা আগাবো।
হয়েছে ভাইয়া? জি ভাইয়া হয়েছে। আচ্ছা, এখন আমরা দেখব হচ্ছে এই যে পুংস্তবকটা হয়, পুংস্তবকটা দেখতে কেমন? আমরা জানি আমাদের পুংস্তবকে এরকম একটা দণ্ড থাকে এবং মাথার দিকে এইরকম একটা অংশ। এটা হলো আমাদের পুংস্তবক এবং পুংস্তবকে আমরা বলি এই যে দণ্ডটা তাদেরকে আমরা বলি পুংদণ্ড। এদেরকে আমরা বলি পুংদণ্ড। আর এই যে মাথার এইটা এই যে গোল যেটা এদেরকে আমরা বলি পরাগধানী। দেখো পরাগধানীটাকে যদি আমি কাটি, ক্রপ করে নিয়ে আসি, নিয়ে আসলে আমরা একটা জিনিস জানি। আচ্ছা দেখো পরাগধানীর এই জায়গাটায় মাঝখানে পরাগধানীটা যে পরাগদণ্ডের সাথে যুক্ত আছে এই অংশটাকে আমরা বলি যোজনী, হ্যাঁ? তো এই যোজনীটাকে মানে এই পরাগধানীটাকে কেটে ফেললাম। তো কাটার পরে আমরা দেখলাম যে পরাগধানীতে ২ টা অংশ থাকে এবং তারা যে যোজনী দিয়ে যুক্ত ছিল আমরা তাকেও কেটে ফেললাম। তাহলে আমরা এখানে যেটা দেখতেছি এটা হচ্ছে এই পরাগধানী। মনোযোগ দিয়ে দেখো এখন। এই পরাগধানীর যদি আমি একদম উৎপত্তি স্তরের কথা বলি, এদের মাঝখানে কিছু কোষ থাকে। এই কোষগুলোকে আমরা বলি আর্কিস্পোরিয়াল কোষ। এদেরকে বলি আর্কিস্পোরিয়াল কোষ। এই যে এখন যেসব পড়াশোনা করতেছি এগুলো হচ্ছে নতুন পড়া, হ্যাঁ? এটা হচ্ছে 11-12 এর পড়া। এরপর আবার আমরা 9-10 এর আলোচনা করব। এই আর্কিস্পোরিয়ালের কোষের আশেপাশে যত কোষ আছে এখানে বিভিন্ন জায়গায় কোষ আছে, এখানে আশেপাশে কোষ আছে। এই আর্কিস্পোরিয়াল কোষটা বিভাজিত হইতে থাকে। কি হয় ভাইয়া? এই আর্কিস্পোরিয়াল কোষটা বিভাজিত হইতে থাকে মানে বড় হইতে থাকে। এটা আস্তে আস্তে বিভাজন হইতে থাকে, হইতে এরা ২ টা জিনিস তৈরি করে। একটাকে আমরা বলি দেয়াল কোষ, আরেকটাকে আমরা বলি প্রাথমিক জনন কোষ বা প্রাইমারি জনন। তাইলে আমাদের আর্কিস্পোরিয়াল যে কোষটা আছে এই আর্কিস্পোরিয়াল কোষটা তোমার বিভাজন হয়ে দেয়াল কোষ এবং হচ্ছে প্রাথমিক জনন কোষ তৈরি হয়। এইটুকু হচ্ছে মূল ইম্পর্টেন্ট কাজ হিসেবে কাজ করে। এবং তার মানে বিষয়টাকে এরকম যে আর্কিস্পোরিয়াল মাঝখানের কোষটা বিভাজিত হইতে আমরা এরকম করে দেখব যে এইটার ঠিক মাঝের দিকে একটা কোষ থাকে যাকে আমরা বলবো প্রাইমারি প্রাথমিক জনন কোষ, আর বাদবাকি এই সাইডে যত কোষ থাকবে এইগুলাকে বলবো দেয়াল কোষ। এবং দেয়াল কোষে অনেকগুলা স্তর আছে। এখানে ৩ থেকে ৫ টা স্তর বা ৩ থেকে ৪ টা স্তর অনেকে বলে। এর মধ্যে সবথেকে গভীরতম যে স্তরটা মানে যেটা আসলে খুব প্রধান যে স্তরটা তাকে আমরা বলি ট্যাপেটাম। এটা অনেকবার এমসিকিউ তে আসে কোশ্চেন, ট্যাপেটাম। বলা হয় যে আর্কিস্পোরিয়াল কোষের বিভাজনের ফলে যে দেয়াল কোষ সৃষ্টি হয়েছে এই দেয়াল কোষের মধ্যে সবচেয়ে তোমার প্রধান বা ভেতরের স্তরের নামটা কি? অ্যান্সার হচ্ছে কি ভাইয়া? ট্যাপেটাম। এটা একটু জেনে রাখবে। কারণ এই ট্যাপেটামটা কি হয় জানো? এই ট্যাপেটামটা পরবর্তীতে নিজে মানে গলে অন্য জননকোষ যেটা যে জননকোষকে খাবার দেয়। আমি পরে এটা নিয়ে আলোচনা করছি। তার আগে এতটুকু জিনিস একটু লিখে ফেলো তো ভাইয়া। লেখা হইলেই আমারে বলবা। হয়েছে? মেসেজ হুম? হয়েছে ভাইয়া। শেষ। আচ্ছা, তাহলে এইবার এই যে এখানে যে দেয়াল কোষ এবং প্রাথমিক জনন কোষ, মনে রাখবা দেয়াল কোষটাকে প্রোটেকশন দিতেছে কাকে? প্রাথমিক জনন কোষকে। মেইন যে কোষটা হিসাবে এখন কাজ করবে সেটা, কারণ এইখান থেকেই আমরা এই যে আমরা বলছিলাম যে আমরা এই অধ্যায়ে পরের অংশটা যেটা পড়বো সেটা হচ্ছে পুংগ্যামিটোফাইটের উৎপত্তি। এটার মানে পুংগ্যামিটোফাইটের উৎপত্তি কেউ বলতে পারবা পুংগ্যামিটোফাইটের উৎপত্তি মানে কি? এটা তো ছিল সে ছোটবেলায় এই কথাটা। এটার মানে কি? বলো তো, কেউ পারবে না? দেখো, পুং শব্দের মানে আমরা বুঝাই পুরুষ, আর গ্যামিট মানে বোঝায় হচ্ছে কি? জনন কোষ। তাহলে পুরুষের জনন কোষ মানে কি? শুক্রাণু। তার মানে পুং গ্যামিট মানে বোঝা যাচ্ছে শুক্রাণু। ফাইট মানে বোঝায় উদ্ভিদ, তার মানে উদ্ভিদের শুক্রাণু তৈরি বা উদ্ভিদের শুক্রাণু উৎপত্তি এই বোঝাইছে পুং গ্যামিটোফাইট। তার মানে এখন আমরা দেখব যে এই পরাগধানীর মধ্যে থেকে যে শুক্রাণুটা তৈরি হবে শুক্রাণুটা কেমনে তৈরি হবে। কারণ আমরা পরাগধানীটা এটা দেখলাম ভিতরে আর কি স্পোরিয়াল কোষ, সেইটার মধ্যে আবার ২ ধরনের কোষ দেখলাম। এই যে প্রাথমিক যে জনন কোষ এটাকে আমরা বলি জনন মাতৃকোষ। এটাকে আমরা বলবো জনন মাতৃকোষ। আসলে
এই মাঝখানের এই কোষটা থেকে শুরু হবে শুক্রাণু তৈরি হওয়া। সো এই জনন মাতৃকোষ থেকে আমাদের মূলত পড়াশোনা করার কাজ, এবং আমরা এইখান থেকে আলোচনা শুরু করব। সো তাইলে আমাদের পুংস্তবকের বেসিক জিনিস বুঝলাম যে হ্যাঁ এইখানকার অংশটা। এবার এই কোষটা, এই যে জনন মাতৃকোষ, পরাগ মাতৃকোষ, জনন মাতৃকোষ বা এদেরকে অনেক সময় আমরা বলি পরাগ মাতৃকোষ। পরাগ মানে উদ্ভিদের শুক্রাণু, পরাগ মাতৃকোষ। এই পরাগ মাতৃকোষটা 2n বা ডিপ্লয়েড সংখ্যক। এই পরাগ মাতৃকোষটা এবার বিভাজন ঘটবে ডিরেক্টলি। এই যে পরাগ মাতৃকোষ আমরা পাইলাম, পরাগ মাতৃকোষটা পাইলাম, এই পরাগ মাতৃকোষটা যেহেতু 2n এবং এটাকে আমরা বলতেছি জনন মাতৃকোষ। সো এদের মিওসিস কোষ বিভাজন হবে। কি হবে? মিওসিস কোষ বিভাজন, যার ফলে 4টা পরাগ রেণু তৈরি হবে। এই যে পরাগ রেণুটা তৈরি হচ্ছে, এই পরাগ রেণু 2টা ত্বক থাকে। মানে যদি ধরো এটা যদি একটা পরাগ রেণু হয়, এই পরাগ রেণুর বাইরের দিকে একটা ত্বক থাকে আর ভেতরের দিকে একটা ত্বক থাকে। সো একটাকে আমরা বলি বহিত্বক, আর একটাকে আমরা বলি অন্তত্বক। আর বহিত্বকের মধ্যে খুব গুরুত্বপূর্ণ একটা রাসায়নিক পদার্থ আছে যাকে আমরা বলি স্পোরোপোলিন। এগুলো এমসিকিউ তে কোশ্চেন আসবে। ওই যে আমরা বলছিলাম ট্যাপেটামের কথা, ঠিক এইভাবে মনে রাখবা যে আমাদের যে বহিত্বক আছে, এই বহিত্বকের মধ্যে একটা রাসায়নিক উপাদান আছে যাকে আমরা বলি স্পোরোপোলিন বা পোলেনিন। এটাকে স্পোরোপোলিন বা পোলেনিন, স্পোরোপোলেনিন। ওকে, এই আর কি। তো আলটিমেটলি বিষয়টা হচ্ছে এতটুকুই যে আমাদের পরাগ রেণু আছে, পরাগ রেণুর এরকম করে 2টা স্তর, একটা বহিত্বক একটা অন্তত্বক। এদেরকে স্পোরোপোলিন বা স্পোরোপোলেনিন বলে। আলটিমেটলি এতটুকু পর্যন্ত আমরা জানবো যে হ্যাঁ পরাগ রেণু তৈরি হয়েছে। এখন এই পরাগ রেণুটা পরবর্তীতে কি হয় সেটা আমরা দেখবো। আগে এটুকু লিখে ফেললে আমি মুছে দিব। একটু আমাকে বলো যে ভাইয়া লেখা শেষ হয়েছে। শেষ ভাইয়া লেখা। গুড। এবার দেখো, আমরা এই যে পরাগ রেণু পর্যন্ত, তোমরা নিচে আবার পরাগ রেণু লিখো। এই প্রত্যেকটা পরাগ রেণু বিভাজন ঘটে। বিভাজন ঘটবে, বিভাজন ঘটে কারণ কি দেখো, এটা ছিল 2n আর মিওসিস হলে সবই n হয়ে যায়। আর n মানে কি? জনন কোষ। তো জনন কোষের বিভাজন মাইটোসিস প্রক্রিয়ায় হয়। তো এরপরে যত বিভাজন হবে তা হবে মাইটোসিস, কারণ n থেকে তো আর মিওসিস হওয়ার সম্ভাবনা নেই। এবারে পরাগ রেণু থেকে 2টা তৈরি হয়। একটাকে আমরা বলি নালিকা, 2টা নিউক্লিয়াস তৈরি হয়। সর্বপ্রথম আমরা জানি যে আমরা এই যে মাইটোসিস মিওসিস পড়লাম, এখানে সর্বপ্রথম কি নিউক্লিয়াসের কোষ বিভাজন হবে, তারপরে সাইটোপ্লাজমের হবে। সো আলটিমেটলি এখানে সাইটোপ্লাজমের বিভাজন হয় না, তাই এখানে শুধুমাত্র নিউক্লিয়াসের বিভাজন হয়। তাই আমরা এদেরকে বলতে পারি মাইটোসিস বিভাজন, বা এদেরকে আমরা বলি মাইটোটিক কোষ বিভাজন, মাইটোটিক সেল ডিভিশন। আচ্ছা, 2টা ওয়ার্ড তুমি বইয়ের মধ্যে পাবা বিভিন্ন জায়গায়। আমি একটু ইয়ে করে দিই তোমাদের, এটা ক্লিয়ার করে দিই। মাইটোটিক কোষ বিভাজন আর হচ্ছে মাইটোসিস কোষ বিভাজন, কোনো ডিফারেন্স নাই, ডিফারেন্স একটা জায়গায়। সেটা হচ্ছে মাইটোটিক মানে বুঝবা শুধুমাত্র নিউক্লিয়াসের কোষ বিভাজনটাই বুঝাইছে, সাইটোপ্লাজম এখনো হয় নাই। মাইটোসিস মানে ওর নিউক্লিয়াসের বিভাজনও শেষ, সাইটোপ্লাজমের বিভাজনও শেষ। আমার এই কথাটা কি সবাই বুঝছো? একটু আমাকে বলো তো মাইটোটিক আর মাইটোসিসের ব্যাপারটা। জি ভাইয়া। ওকে, এবার এইখানে যেটা তৈরি হয় একটা হচ্ছে নালিকা নিউক্লিয়াস। মানে আমি যদি বলি এক কথায়, একটা বড় নিউক্লিয়াস তৈরি হয়, আর একটা ছোট নিউক্লিয়াস। লিখে ফেলো তো এটা। একটা বড় নিউক্লিয়াস তৈরি হয় আর একটা ছোট নিউক্লিয়াস তৈরি হয়। এই দুটো লেখো। লেখা শেষ? এবার আর লিখবা না, জি এটা ভাইয়া। এবার সবাই তাকাও আগে। এবারে বড় নিউক্লিয়াসটা কিছুক্ষণ পরে পরিণত হয়ে নালীর মতো গঠন করে, তাই এদেরকে আমরা তখন বলি নালীকোষ বা নালিকা নিউক্লিয়াস। নালিকা নিউক্লিয়াস যখন মাইটোসিস বিভাজনটা সম্পন্ন হবে তখন আমরা বলি নালিকা কোষ বা টিউব সেল। আমরা এখন বলবো নালিকা নিউক্লিয়াস। আর এই যে ছোট নিউক্লিয়াসটা, এদেরকে এরা পরবর্তীতে এই দেখো নালিকা নিউক্লিয়াসটা পরবর্তীতে কিসে পরিণত হয়ে যাবে? নালীকোষ বা নালিকা কোষ বা টিউব সেল যাকে বলি। আর ছোট নিউক্লিয়াসটা হয়ে যাবে জেনারেটিভ কোষ
জেনারেটিভ কোষ, এদেরকে বলা হয় জেনারেটিভ কোষ। এই জেনারেটিভ কোষটা বিভাজন ঘটে তৈরি করে শুক্রাণু, দুইটা শুক্রাণু তৈরি করে। তার মানে এই যে কোষ বিভাজন, এইটাও কিন্তু মাইটোসিসই হচ্ছে। দেখো তুমি বলবা ভাইয়া এই তাহলে শুক্রাণুতে এখানে ভাই পরাগরেণু ঠিক আছে, কিন্তু পরাগরেণুটা আর শুক্রাণু দুইটাই হ্যাপ্লয়েড, কিন্তু এদের পরিণত হইতে হয়, একটু বড় হইতে হয়, শৈশবকাল থেকে জাস্ট বাল্যকাল, বিষয়টা এরকম। এটা করার জন্য এরকম ডিভিশন গুলো হয়। সো এখানে এমন না, পরাগরেণু কিন্তু একটা জননকোষী, ওটা বিভাজন হইতে 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 কিন্তু লাস্ট স্টেজ যেটা আমাদের লাগবে আলটিমেটলি জননের জন্য, তাকে আমরা বলছি শুক্রাণু। সেই শুক্রাণুটা কিন্তু এই জেনারেটিভ কোষটাই, যেটা পরবর্তীতে বিভাজন হয়ে দুইটা শুক্রাণুতে পরিণত হয়। এটাও কিন্তু মাইটোসিস কোষ বিভাজনে। তাহলে এইখানে যা আলোচনা করলাম এদেরকে আমরা বলি পুংগ্যামেটোফাইটের উৎপত্তি, এবং এইটুকুই তোমাদের পড়া, যে আমাদের কিভাবে এই শুক্রাণু বা পরাগরেণুটা বা শুক্রাণুটা তৈরি হইলো। অ্যান্সার হচ্ছে এতটুকু। এতটুকু কি বুঝতে পারছো ভাই? এটা লিখে ফেলো দ্রুত। তারপরে আমরা স্ত্রী গ্যামেটোফাইটটা পড়বো। পুংগ্যামেটোফাইটটা ইজি, এখন স্ত্রী গ্যামেটোফাইটটা পড়বো। এটা হয়েছে? জি ভাইয়া। আচ্ছা, এবার আসো স্ত্রী স্তবকের এই পড়াটা পড়ে ফেলি। আমরা কিন্তু জাস্ট 9-10 এর পড়াটা এখন একটু ইন ডিটেইলসে পড়তেছি। এখন স্ত্রী গ্যামেটোফাইটের। সো স্ত্রী স্তবকে কি কি থাকে, এটা আগে একটু আমি বেসিকটা দিই। এটা আসে ছোটবেলার পড়াশোনা। সেটা হচ্ছে আমাদের স্ত্রী স্তবকের মধ্যে এই হলো এদের গঠন। আচ্ছা, এখন এই মাথাটাকে আমরা বলি গর্ভমুণ্ড। এইটা টোটালটাকে, এটাকে আমরা বলি গর্ভাশয়। এই যে টোটালটাকে গর্ভাশয়, এর মধ্যে যেটা আমি আঁকাইছি, যেটাকে এখন কালো কালো করে দিচ্ছি, এইটাকে আমরা বলি ডিম্বক। বুঝছো? আর এই পুরোটাকে আমরা বলি ডিম্বাশয়। তাহলে ডিম্বাশয়ের মধ্যে থাকে ডিম্বক, আর এই মাথাটা থাকে গর্ভমুণ্ড। এতটুকু জিনিস জানলেই হবে। এখন এই ডিম্বকের মধ্যে থাকে ভ্রূণথলি, মানে এই গর্ভাশয়ের মধ্যে থাকে। গর্ভাশয়টা আমরা এখন পুরোটা এটাকে কাটলে বা ভাগ হইলে এটাকে আমরা দেখবো। এটা কিন্তু সর্বপ্রথম তো ডিম্বক তৈরি হয় না ওইরকম, ডিম্বকটা পরিণত হইতে হয়। ভিতরে থাকে ভ্রূণথলি, ভ্রূণথলিটা পরিণত হয়, ভ্রূণথলির মধ্যে থাকে ডিম্বাণু। তাহলে সেইটা থেকে দেখতে গেলে আমার ইন ডিটেলসটা জানতে হবে, এবং আমাদের পুরোপুরি একটা আমরা গর্ভাশয় আঁকানো শিখবো এখন। আমরা জানবো যে একদম মাঝখানে যেটা থাকে, মাঝখানে এরকম একটা অংশ থাকে, তাকে আমরা বলি ভ্রূণথলি। এখন এই যে ভ্রূণথলি, এই ভ্রূণথলিকে আমাদের ঘিরে রাখে, এই ভ্রূণথলিকে ঘিরে রাখে দুই ধরনের ত্বক। একটাকে আমরা বলি অন্তত্বক এবং আরেকটাকে আমরা বলি বহিত্বক। একটাকে বলি বহিত্বক, এবং এই বহিত্বকটা এইরকম করে বাইরে বের হয়ে এইরকম অবস্থা তৈরি করে। তাহলে আমি একটু জিনিসটা বোঝানোর চেষ্টা করতেছি, একটু বোঝো। আমাদের এর মধ্যে আরেকটা থলি আঁকায়, খেয়াল করো। আমাদের যে ডিম্ব গর্ভাশয়ের কথা বললাম, টোটাল গর্ভাশয়টা এটা। এই গর্ভাশয়ের মধ্যে থাকে ডিম্বক। সেই ডিম্বকটা হচ্ছে এই অংশটা। এই এই অংশের ঠিক ভিতরের দিকে এই যে নতুন করে যে আমি আঁকাইলাম ফাঁকা জায়গা, এটাকে আমরা বলি ভ্রূণথলি। এটাকে আমরা বলি কি? ভ্রূণথলি। তাহলে এইটাকে আমরা বলতেছি ভ্রূণথলি। এটা আঁকানোর দরকার না, আগে সবাই দেখো ভ্রূণথলি। এর মধ্যেই আমাদের তৈরি হবে ডিম্বাণু। এখন এই ভ্রূণথলির মধ্যে যেইভাবে, ঠিক একইভাবে আমরা কি দেখছিলাম উদ্ভিদের ক্ষেত্রে, এই পুংস্তবকের ক্ষেত্রে আর্কি স্পোরিয়াল কোষ ছিল। এই আর্কি স্পোরিয়াল কোষ থেকে আমরা পরবর্তীতে পাইছিলাম পরাগ মাতৃকোষ। ঠিক একইভাবে আমরা পাই স্ত্রী রেণু মাতৃকোষ। তাহলে স্ত্রী রেণু মাতৃকোষ, এটাও কিন্তু জনন মাতৃকোষ 2N। এখন এইটাও একইভাবে মিওসিস পদ্ধতিতে বিভাজন হয়ে 4টা কোষ তৈরি করে। কয়টা কোষ ভাইয়া? 4টা কোষ তৈরি করে, এবং সবই হ্যাপ্লয়েড সংখ্যক, এন সংখ্যক। আর ইন্টারেস্টিং ব্যাপার, 4টা কোষের মধ্যে 3টা কোষ ছোট ছোট আর একটা কোষ বড় তৈরি হয়। এবং এই যে 3টা কোষ, এটা কিন্তু মাঝখানে একটা স্ত্রী রেণু মাতৃকোষ।
সবাই বোঝো, এবার আর কেউ লিখবা না, সবাই বোর্ডের দিকে একদম চম্বুকের মতো তাকায় থাকো। এই স্ত্রী রেণু মাতৃকোষটা, এই ভিতরে এই কোষটা বিভাজন হয় মিওসিস পদ্ধতিতে, একটা থেকে 4টা কোষ তৈরি হবে এবং 3টা কোষ, এই 4টা কোষ যখন তৈরি হয় 4টা কোষটা এরকম ভাবে থাকে যে দেখা যায় যে একটা বড় কোষ, এই উপরের কোষ, উপরের কোষ, এরকম এরকম দেখা যায় যে 4টা কোষ। এর মধ্যে নিচের এই কোষটা অনেক বড় থাকে আর বাদ বাকি কোষগুলো ছোট থাকে, তো ওই 3টা নষ্ট হয়ে যায়। সো আলটিমেটলি এই 3টা যদি নষ্ট হয়ে যায় 4টার মধ্যে, তাহলে জীবিত থাকলো কয়টা কোষ? একটা কোষ। এখন দেখো এটা কিন্তু এন সংখ্যক, কারণ এখানে হ্যাপ্লয়েড হয়ে গেছে, এখন আর 2n হওয়ার কোনো চান্স নাই, মানে মিওসিস হয়ে গেছে, এখন পরিণত হইতে হয়। এখন কি হচ্ছে দেখো, এরপরে এরা বিভাজন হবে, আবার বিভাজন হয়ে 2টা কোষ তৈরি করবে। সো এটা যদি বিভাজন হয় তখন 2টা কোষ তৈরি করলে এরকম 2টা কোষ তৈরি করছে, এবং 2টা কোষ তৈরি করার পরে দেখলো যে দেখো এই ভ্রূণথলির এক পাশকে একটা মেরু বলি আমরা, আর এক পাশকে আরেকটা মেরু বলি। সো এই এই একটা কোষ দেখা যায় যে এই মেরুতে চলে গেছে, আরেকটা কোষ এইখানে এই মেরুতে চলে গেছে। আমার কথা কি এই পর্যন্ত সবাই বুঝতে পারছো? আমার একটু বলো তো ভাইয়া। জি ভাইয়া। ওকে, এবার দেখো, এইবার আবার এই প্রত্যেকটা কোষ আবার মাইটোসিস কোষ বিভাজন হবে, হয়ে তারা 2টা করে কোষ তৈরি করবে। তাহলে এই কোষটা তাহলে বিভাজিত হয়ে কয়টা কোষে পরিণত হয়ে গেল? 2টা কোষে। স্টিম ঠিক একইভাবে এই কোষটা কয়টা ভাবে বিভাজিত হলো? 2টা। তাহলে দেখো এইখানে একবার মাইটোসিস ঘটতেছে, এইখানেও আরেকবার মাইটোসিস ঘটতেছে, এটাও তো একইভাবে এই কোণাটা 2টা কোষ তৈরি করলো। তাহলে মাইটোসিস এখানে একবার হইলো, এইখানে 2 নাম্বার বার হইলো, মানে এই যে 2টার ক্ষেত্রে 2 নাম্বার বার হইলো। পরবর্তীতে প্রত্যেকটা কোষ আবার ডাবল হবে, তার মানে এইটাও 2টা তৈরি করবে, এইটাও 2টা তৈরি করবে, তার মানে এখানে আবার 3 নাম্বার বার আবার মাইটোসিস কোষ বিভাজন হবে। তাহলে দেখো একটা কোষ যদি 2টা তৈরি করে, তাহলে 2টা কয়টা? 4টা তৈরি করবে, তার মানে এর মধ্যে 4টা কোষ থাকবে। তাহলে 1 2 3 4 এরকম 4টা কোষ তৈরি হবে। একইভাবে ওইখানেও 4টা কোষ তৈরি হবে, 1 2 3 4, 4টা কোষ তৈরি হবে। তাহলে দেখো কতবার কোষ বিভাজন হলো। প্রথমত স্ত্রী রেণু মাতৃকোষ থেকে আমাদের 4টা, এরকম 4টা 1 2 3 4টা কোষ তৈরি হলো, এটা মিয়োসিস কোষ বিভাজন, একটা থেকে 4টা কোষ তৈরি হলো। এবং প্রত্যেকে এন সংখ্যক। 3টা কোষ মারা গেছে, 3টা কোষকে যেটা মারা গেছে এদেরকে আমরা বলি পোলার বডি, এদেরকে আমরা বলি পোলার বডি। পোলার বডি মানে নষ্ট বডি, মনে করো পোলার বডি, ওরা শেষ। আর এই একটা কোষ যেটা রয়েছে এইটা এখন মাইটোসিস কোষ বিভাজন চালাবে, একবার চালাবে, 2বার চালাবে, 3বার চালায়ে প্রত্যেক প্রান্তে 4টা করে কোষ তৈরি করবে। এবং পরবর্তীতে দেখা যায় 4টা কোষ আর থাকে না, 4টা কোষের মধ্যে একটা কোষ মাঝখানে চলে আসে। একইভাবে উপরের থেকেও 4টা কোষ আর থাকে না, ওখান থেকে একটা কোষ চলে আসে। তাহলে 4টা থেকে যদি একটা একটা করে থাকে, তাহলে এই প্রান্তে আর কয়টা কোষ থাকলো? 3টা কোষ থাকলো, 2টা 3টা। একইভাবে এই পাশে একটা 2টা 3টা কোষ থাকলো। তাহলে দেখো প্রত্যেক প্রান্ত থেকে একটা করে মাঝখানে এসে মিলিত হয়েছে, এবং 2টা এই মাঝখানে যে 2টা মিলিত হয়েছে 2টা একসাথে থাকে, এবং এদেরকে আমরা বলি হচ্ছে সেকেন্ডারি নিউক্লিয়াস, এদেরকে আমরা বলি সেকেন্ডারি নিউক্লিয়াস। যেহেতু 2টা সেকেন্ডারি মানে 2, সেকেন্ড এইটা মানে বুঝবা। এবং দেখো এই যে নিচের সাইড, আমরা এই যে যে পুরো গর্ভাশয়টা আঁকাইছি বা ডিম্বকটা আঁকাইছি, এই ডিম্বকের নিচের সাইডটা খোলা অংশ, এদেরকে আমরা বলি ডিম্বক রন্ধ্র, মানে এই অংশটাকে আমরা বলি ডিম্বক রন্ধ্র। ডিম্বক রন্ধ্র সবাই আগে বুঝো, হ্যাঁ, মনোযোগ দিয়ে দেখো। আমি এগুলা সব মুছে দিলাম, এখন তো আমরা সব কোষ তৈরি করে ফেলছি। এটা দেখো, তো কথা হচ্ছে এই যে এখানে যেটা আমরা করলাম সেটা হচ্ছে ডিম্বক রন্ধ্র। এই ডিম্বক রন্ধ্র মানে ডিম্বক ছিদ্র, কারণ এই মাঝখানে ছিদ্র। আর উপরের দিকের যে অংশ এদেরকে আমরা বলি ডিম্বক মূল, এদেরকে আমরা বলি ডিম্বক মূল। আর এই যে আমাদের এই যে এই সাইড দিয়ে যে এই যে মনে হচ্ছে এখানে নালীর মতো বের হয়ে গেছে, এদেরকে আমরা বলি ডিম্বক নাড়ি, এদেরকে বলি ডিম্বক নাড়ি। আর এইটা এই নালীটা মানে নাড়িটা এইটার সাথে যে যুক্ত আছে যে মোটা একটা ফানেলের মতো অংশ, মানে এই চরেরটা অংশটুকু, এদেরকে আমরা বলি ডিম্বক নাভি। এবং আমরা জানি ভ্রূণথলির 2টা লেয়ার আছে, একটাকে আমরা বলি বহিতক এবং আরেকটাকে আমরা বলছিলাম অন্ততক। দেখো এটা হচ্ছে একটা ডিম্বকের গঠন, তোমার যদি কখনো কোশ্চেন আসে ডিম্বকের গঠন কি, তুমি সিম্পল একটা ডিম্বকের গঠন আঁকাবা। তুমি কি রকম করে দেখাবা যে হ্যাঁ সবার ডিম্বকের মধ্যে থাকে একটা ভ্রূণথলি, এই ভ্রূণথলিকে ঘিরে 2টা লেয়ার থাকে, একটা লেয়ার থাকে
দুইটা লেয়ার থাকে। সো দুইটা লেয়ার এইখানে থেকে দেখা দিবা যে হ্যাঁ দুইটা লেয়ার এরকম থাকে। এদেরকে বলবো হচ্ছে ডিম্বক রন্ধ্র, ডিম্বক মূল, ডিম্বক নাড়ি, ডিম্বক নাভি, বৈতক, অন্ততক, শেষ। এই তো। এখন আলটিমেটলি আমরা দেখো একটু মনোযোগ দিয়ে দেখো, ডিম্বক রন্ধ্রের দিকের যে তিনটা কোষ, এই তিনটা কোষকে একত্রে, এই যে তিনটা কোষকে একত্রে আমরা বলতে পারি গর্ভযন্ত্র। তাহলে কি বলি? গর্ভযন্ত্র। কোন অংশটুকুকে বলতে পারি আমি এখানে একটু আবার দেখাচ্ছি। এই দেখো নিচের এটা ডিম্বক রন্ধ্র, ডিম্বক রন্ধ্রের দিকের যে তিনটা কোষ ছিল, একটা, দুইটা, তিনটা। আমি এটাকে জাস্ট একটু জুম করে এখানে দেখাচ্ছি। এবং দেখো ডিম্বক রন্ধ্রের দিকে যে তিনটা কোষ, এদেরকে আমরা বলতেছি গর্ভযন্ত্র। তিনটাকে বলতেছি অ্যাপারাচাস বা গর্ভযন্ত্র। এই গর্ভযন্ত্রের মধ্যে মাঝখানেরটা দেখো অনেক বড়, একটু বড় কোষটা, এই মাঝখানেরটাকে আমরা বলি ডিম্বাণু। মাঝখানেরটাকে আমরা বলি কি? ডিম্বাণু। তাহলে গর্ভযন্ত্রের ঠিক মাঝের যে বড়টা, তাদেরকে আমরা বলতেছি ডিম্বাণু। দেখছো ডিম্বাণু তৈরি হয়ে গেছে, ডিম্বাণু। আর এই ডিম্বক রন্ধ্রের অপোজিট সাইডে এইখানে যে তিনটা কোষ ছিল না, তিনটা কোষ, এই যে তিনটা কোষ, এদেরকে আমরা বলি প্রতিপাদ কোষ। এদেরকে আমরা বলি প্রতিপাদ কোষ বা এন্টিপোডাল সেল। প্রতিপাদ কোষ বা এন্টিপোডাল সেল। ঠিক আছে? এবার একটু আসো, গর্ভযন্ত্রে আমরা মাঝখানেরটাকে ডিম্বাণু বলতেছি, তাহলে পাশের দুইটা কোষ, এই কোষ আর এই কোষটাকে কি বলবো? এদেরকে বলবো সহকারী কোষ। কি বলবো? সহকারী কোষ। তাহলে কোনটাকে বলবো? এই যে এইটা আর এইটা, এই দুইটাকে আমরা বলবো সহকারী বা সিনার্জিক সেল। এখন বলো তো এইটুকু পর্যন্ত যা বলছি সব বুঝতে পারছো কিনা? ভাইয়া উপরেরটা কি হইব না, ডিম্বাণু হইব না? না না, উপরে কোনো ডিম্বাণু নাই, একমাত্র ডিম্বক রন্ধ্রের দিকের যেটা সেটাকেই বলা হচ্ছে। ঠিক আছে? এবং এইখানে ডিম্বাণু হওয়ার পেছেও কারণ আছে। শুক্রাণু এসে মিলিত এই পর্যন্ত হইতে পারবে, ওই উপর পর্যন্ত যাইতে পারে না। সো আল্লাহর কি ইশারা, এইটা নিচের দিকে এরকম করে থাকে। কথা বুঝতে পারছো ভাইয়া? জি ভাইয়া। এখন একটা জিনিস খেয়াল করো, এখন তোমাদের একটা প্রকারভেদ করে এমসিকিউ কোশ্চেন, হ্যাঁ এটা আসে মেডিকেলে, আসে তোমাদের বোর্ডে, আসে অ্যাডমিশনে, আসে। কথা হচ্ছে তোমাদের এই ডিম্বক রন্ধ্রটা দেখতেছো নিচের দিকে না? কারণ কোন কোন ডিম্বকের দেখবা এই ডিম্বক রন্ধ্র থাকবে উল্টা। তার মানে কি? এইরকম থাকবে, এইরকম মনে করো। তো তাহলে এই ডিম্বক রন্ধ্রটা উল্টা দিকে না? তার মানে এখানে ডিম্বাণু থাকবে। তাহলে ডিম্বক রন্ধ্র এরকম উল্টায় থাকতে পারে, ডিম্বক এরকম নিচের দিকে থাকতে পারে। এমন হইতে পারে ডিম্বক রন্ধ্রটা এরকম পাশাপাশি থাকতে পারে, মানে এই এই এক পাশে থাকতে পারে। আবার দেখা যায় যে ডিম্বক রন্ধ্র এরকম উল্টায় থাকে, উল্টানো আকারের মতো থাকে। সো আমাদের এরকম চারটা ধরনের ভ্যারিয়েশন তৈরি হয়, মনে রাখবা। আমাদের ডিম্বক যেটা, এই ডিম্বকের আকৃতি চার ধরনের হইতে পারে। উল্টা হইতে পারে, পার্শ্বমুখী হইতে পারে, তারপরে তোমার হচ্ছে নিম্নমুখী হইতে পারে, তো এরকম বিভিন্ন ধরনের, বা বক্রমুখী হইতে পারে। সো এই চারটারই উদাহরণটা লাগবে। তোমরা একটু এইচডব্লিউ লিখে নাও, এই চারটা তোমরা লিখবা। সেটা হচ্ছে আমাদের যে ডিম্বক, এই ডিম্বকের প্রকার প্লাস উদাহরণ, এটা মাস্ট মুখস্থ করা লাগবে, এটা তোমাদের কাজ। এইচডব্লিউ চারটা ধরন আছে দেখবা। সো একটা যেটাকে আমরা বলি, একটাকে আমরা বলি ঊর্ধ্বমুখী, মানে উপরের দিক মুখ হয়ে থাকে। একটাকে আমরা বলি নিম্নমুখী, এই যে আমরা এটা দেখতেছি এটা হচ্ছে নিম্নমুখী। আমরা পার্শ্বমুখী পড়ি, এটা তোমরা এখন লিখো না, এটা তোমাদের বাসায় কাজ। আর একটা হচ্ছে বক্রমুখী। এই চারটা ধরন হয়ে থাকে। যেমন ঊর্ধ্বমুখীর একটা উদাহরণ আমি বলি, সেটা হচ্ছে যে গোলমরিচ, পান, মরিচ টাইপের যেগুলো সেইগুলো। আর এটা হচ্ছে এই তোমার হচ্ছে শিমডেরি, ছোলা। তো আমি আর বলতেছি না, এখন বাকি বাকিগুলো তোমরা এইচডব্লিউ গুলো করবা, এটা তোমাদের কাজ, তোমরা এটা রেডি করবে, এটা আমি নেক্সট ক্লাসে ধরবো। সো কথা হচ্ছে আমাদের ডিম্বকের এরকম বিভিন্ন প্রকার আছে, তার উপরে ভিত্তি করে আমরা এরকম করে ভাগ করি। ওকে, এইবার আলটিমেটলি যে জিনিসটা তোমাদেরকে, মানে তোমরা এতটুকু পর্যন্ত দেখলা, এখন আসো আমরা স্ত্রী, মানে তোমার হচ্ছে শুক্রাণু কিভাবে তৈরি হয়, ডিম্বক কিভাবে তৈরি হয়, সব জিনিসই তোমাদেরকে বলা হইলো বা বললাম। এখন তোমাদের আলটিমেটলি যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে এই জিনিসটাই, আলটিমেটলি ডিম্বাণুর সাথে শুক্রাণুটা কেমনে মিলিত হবে সেটা আমরা দেখবো।
সো আমি এখন এইগুলা সব মুছে দিচ্ছি। এটা লেখা হয়েছে তোমাদের ভাইয়া, এবার বলো তো এখানে। নাহলে একটু সময় নাও, এইটুকু যা আছে এখানে যা আছে এইটুকু লেখো, এদের এটা তোমরা বলছিলাম প্রতিপাদ্য। লেখা হয়েছে কিনা বলো আমাদের। এটা সবাই তুলছো? লেখা হলে আমার বইলো। জি ভাইয়া শেষ লেখা। আচ্ছা আচ্ছা, ক্লাসে কে কে আসো? হুম, ঠিক আছে। দেখো তো এইখানে আলটিমেটলি বিষয়টা হচ্ছে, আমি এটা যদি মুছে দিই, মাঝখানে ছিল আমাদের ভ্রূণথলি। তো এইখানে ডিম্বাণু ছিল, তাই না? তার পাশের ২ টা কোষ ছিল সহগামী। মাঝখানে ২ টা কোষ ছিল সেকেন্ডারি নিউক্লিয়াস। আর এইখানে ৩ টা কোষ ছিল। এদেরকে গর্ভযন্ত্র বলতেছে। এই সরি প্রতিপাদ কোষ। এবার আমাদের যে শুক্রাণু আসে, ওই শুক্রাণুটা মানে পরাগরেণুটা, ওইটার নালী কোষটা আমরা বলছিলাম যে আমাদের ওখানে যেই তোমার পরাগরেণুটা ওটা বিভক্ত হয়ে একটা নালী কোষ তৈরি করে। তো নালী কোষটা এইরকম করে তৈরি করে, এবং নালী কোষের মধ্যেই তোমার থাকতে হচ্ছে আরেকটা নিউক্লিয়াস, যাকে আমরা বলি জেনারেটিভ কোষ। এইটা যখন গর্ভমুণ্ডে পতিত হবে, মানে এইটা তো আমরা তো পড়ছিলাম এরকম। সো গর্ভাশয়ের এই ভিতরে এইটা, কিন্তু আলটিমেটলি গর্ভমুণ্ডে যখন এইটা পড়বে, এই পরাগরেণুর এই পুরা কোষটা পড়বে, এইটা যখন পড়বে তখন এই সাইড দিয়ে আসতে যখন থাকবে, তখনই এই নিউক্লিয়াসটা বিভাজন হয়ে ২টা শুক্রাণু তৈরি করে। ২টা শুক্রাণু তৈরি করে, হ্যাঁ? এটা যখন পরাগায়নটা হবে, পরাগায়ন মানে ওই স্ত্রীর যে এই পুরুষের যে স্যাম্পলটা বা শুক্রাণুটা সেটা যখন গর্ভমুণ্ডে পতিত হবে, এটা হওয়ার যে প্রক্রিয়া, জাস্ট এর উপর পতন হওয়ার প্রক্রিয়াটাকে আমরা বলি পরাগরেণু। এরপরে আসে এটা মিলবে, মিলার প্রক্রিয়াটাকে আমরা বলি নিষেক পরে। সো এটা যখন এখানে চলে আসবে কাছাকাছি, আসার পরে আমরা সবাই জানি যে এখানে বহিত্বক আছে, অন্তত্বক আছে না? তো এখন এরা কি করবে, বহিত্বক অন্তত্বক সব ভেদ করে আসবে। আসার পরে এর যে আবরণ, এই যে এই কোষ, এই কোষটা ধরো এইখানে তখন থাকবে। এই কোষটা মনে করো এইখানে চলে আসছে, এবং এখানে ২ টা শুক্রাণু তৈরি হইছে। এ কি করবে, এর গায়ে এক ধরনের এসিড জাতীয় পদার্থ ছেড়ে দিবে, যার কারণে এই পর্দাটা ফেটে যাবে এবং ২ টা শুক্রাণু ওপেন হয়ে যাবে, এবং এ তো এর পর্দাটাও ক্লিয়ার করবে এবং এইখানকার যে পর্দাটা আছে সেটা ক্লিয়ার করে দেবে, পুরো ডিম্বাণুটাকে ওপেন করে ফেলবে। করার পরে এই শুক্রাণু এই ডিম্বাণুর সাথে মিলবে, আর আরেকটা শুক্রাণু এসে এইখানে মিলিত হবে। মিলিত হয়ে ওই শুক্রাণুটারও তো একটা নিউক্লিয়াস আছে, মিলে ওখানে ৩ টা কোষ তৈরি করে ফেলবে। তখন আর সেকেন্ডারি নিউক্লিয়াস থাকবে না, তখন এটা তৈরি হবে ট্রিপ্লয়েড। তখন এটা তৈরি হয়ে যাবে ট্রিপ্লয়েড। আর এইখানে শুক্রাণু এবং ডিম্বাণু যখন মিলিত হয়ে যাবে, তখন এটাকে আমরা বলবো জাইগোট। তাহলে এখন যেটা আমরা এখন পড়লাম, এটাকে আমরা বলতেছি নিষেক, মানে মিলন হওয়া। কার মিলন হওয়া? শুক্রাণুর সাথে ডিম্বাণুর হওয়ার প্রক্রিয়াকে আমরা বলতেছি মিলন হওয়ার প্রক্রিয়াকে নিষেক। এবং এখানে একটা খেয়াল করো, শুক্রাণু এখানে ২ টা, একটা শুক্রাণু এসে ডিম্বাণুর সাথে মিলিত হইছে, আরেকটা কিন্তু সেকেন্ডারি নিউক্লিয়াসের সাথে মিলিত হইছে। তাই ২ বার নিষেক ঘটছে। তাই এই প্রসেসকে আমরা বলি দ্বি-নিষেক। কি বলি ভাইয়া? দ্বি-নিষেক। তাহলে উদ্ভিদে যখন নিষেকটা ঘটে, সেখানে যে শুক্রাণুটা আছে সেই শুক্রাণুটা একটা জায়গায় না, ২টা জায়গায় ইনভেট করে। একটা হচ্ছে সেকেন্ডারি নিউক্লিয়াসের এইখানে এসে মিলিত হয়, আবার ডিম্বাণুর সাথে মিলিত হয়ে জাইগোট তৈরি করে, এবং এই জাইগোটটা তৈরি করে আলটিমেটলি নিষেকটা সম্পন্ন করে। এবং এইখান থেকে পরিণতি আমরা পড়ি। পরিণতি আমি যে শর্টে বলতেছি, নেক্সট ক্লাসে আমরা এটি ইন ডিটেইলস জানবো। সেটা হচ্ছে পরিণতিটা কি? পরিণতিটা এরকম যে আমাদের পুরা, এটা তো ডিম্বক, এই ডিম্বকটা আসলে বীজে পরিণত হয়ে যায়। কিসে পরিণত হয়ে যায়? ডিম্বকটা বীজে পরিণত হয়ে যায়। সবথেকে ইম্পোর্টেন্ট ২ টা জিনিস আমি এখন পড়াবো। আরেকটা হচ্ছে যে টোটাল গর্ভাশয়টা, মানে বীজ তো এই ভিতরে থাকে। তাহলে এই পুরা গর্ভাশয়টা কি হয়? এই পুরা গর্ভাশয়টা ফলে পরিণত হয়ে যায়। তাহলে এখন একটা কথা চিন্তা করো, আমের কথা চিন্তা করো। আমরা যে আম ফলটা খাই ওটা আসলে পুরো গর্ভাশয়। আমের মধ্যে থাকে বীজ, ওই বীজটা আসলে ডিম্বকের পরিণতি। তার মানে এই যে ডিম্বকটা থাকে, এই ডিম্বকটুকু তখন শক্ত হয়ে যায় বারের মতো, তাকে আমরা বলি বীজ।
কথা কি বুঝতে পারছি ভাইয়া? এই পর্যন্ত সবাই সবকিছু বুঝতে পারছি কিনা? জি ভাইয়া। ওকে, তাহলে আমাদের আজকে এইখানে যতটুকু এই পর্যায়ে ছিল এতটুকু জিনিস একটু মাথায় রাখতে হবে। এখন একটা জিনিস তোমাদের যদি একটু বলি, সেটা হচ্ছে আরেকটা এমসিকিউ কোশ্চেন, যেটা তোমাদের আবার একটা এইচডব্লিউ থাকবে। সেটা হচ্ছে আমরা এখানে দেখাইলাম কি, যে আমাদের এই যে ডিম্বক, এই ডিম্বকটা আমাদের এরকম করে ছিল, এই ডিম্বকটা এরকম ছিল। এখন এই যেই পরাগ নালিকা, এটা দেখালাম ডিম্বক রন্ধ্র দিয়ে ঢুকতেছে। এখন ডিম্বক রন্ধ্র দিয়ে না ঢুকে এরা ডিম্বক মূল দিয়ে প্রবেশ করতে পারে, এই ডাইরেক্ট ত্বক ভেদ করে প্রবেশ করতে পারে। সো এরকম আমরা আমাদের কিভাবে এই যে পরাগ রেণু প্রবেশ করবে, তার মানে পরাগ রেণু সেটা ডিম্বক রন্ধ্র দিয়ে প্রবেশ করবে সরি, নাকি ডিম্বক মূল দিয়ে প্রবেশ করবে, নাকি ডিম্বক ত্বক দিয়ে প্রবেশ করবে, এইটার একটা উদাহরণ আছে। ডিম্বক রন্ধ্র দিয়ে প্রবেশ করে কার কার উদাহরণ, ডিম্বক মূল দিয়ে প্রবেশ করে কার কার উদাহরণ, ডিম্বক নারীর কোনটা, এটা। তার মানে এটা তোমাদের উদাহরণ থাকবে, মানে এইচডব্লিউ থাকবে। তাহলে এই কয়েকটা জিনিস তোমরা একটু পড়বা। এত পর্যন্ত যা পড়া হয়েছে ইনশাল্লাহ এখনই আজকে যদি বেশি না 2 পৃষ্ঠা আর কি, এই পাতা ওই পাতা মিলে 4 পৃষ্ঠা, তুমি যদি আজকেই এই অধ্যায়টার জাস্ট নিষেক পরিণতি পর্যন্ত পড়তে পারো, তুমি সব জিনিস বুঝতে পারবা। না বুঝার এখানে কিচ্ছু না, প্রত্যেকটা জিনিস আমি বলে দিছি, প্রত্যেকটা জিনিস তুমি পারবা। তাহলে আজকে বেশি কিছু না, আজকে এখান থেকে যে কোশ্চেন গুলো আছে, এখন আমি কোশ্চেন গুলো একটু বলবো, কোশ্চেন গুলো তুমি একটু নোট ডাউন করবা। এই অধ্যায়ের কিছু বেসিক কোশ্চেন আছে। বেসিক কোশ্চেনের মধ্যে একটা কোশ্চেন, যে এইখানে তোমাকে বলবে পরাগ মাতৃকোষ কিভাবে তৈরি হয়, সেই ক্ষেত্রে আর কি স্পোরিয়াল কোষ থেকে পরাগ মাতৃকোষ তৈরি হওয়াটা বোঝাবা। 2 নাম্বার জিনিস আসবে, বলবে পরাগ রেণু বা পুরুষকে পুং গ্যামিটোফাইট তৈরি হওয়ার প্রক্রিয়াটা বর্ণনা করো, সেক্ষেত্রে এই যে শুক্রাণু কিভাবে তৈরি হলো পোক্টোরালটা দেখাবা। দ্বিতীয়ত আসবে স্ত্রী গ্যামিটোফাইট উৎপত্তির বর্ণনা, সেক্ষেত্রে স্ত্রী গ্যামিটোফাইট কি পড়াইলাম সেটা আসবে। ডিম্বকের গঠন বর্ণনা করো, সেটা তুমি পারবা। আসবে নিষেক বর্ণনা করো, আসবে দ্বিনিষেক বলতে কি বোঝায়, সেটাও তুমি পারবা। আলটিমেটলি এই পর্যন্ত যা পড়ানো হয়েছে তুমি প্রত্যেকটা জিনিসই পারবা। আমার কথা কি সবাই বুঝতে পারছো? মানে কোশ্চেন লেখার থেকে বড় কথা হচ্ছে আমি কিন্তু কোশ্চেন ধরে ধরে সব পড়াইছি। তোমাদের কারো কি এই পর্যন্ত কোনো কোয়েরি আছে, কোনো প্রশ্ন আছে? নাই, আচ্ছা। তাহলে নেক্সট ক্লাসটা কালকে আমরা যখন নিব তখন আমরা টোটালটা শেষ করে দিব, এই অধ্যায়টা শেষ করে দিব। এখন আমাকে বলো, এই অধ্যায়টা শেষ করার পরে আমরা আবার কোন অধ্যায়টা পড়বো? আমরা কি জিওলজির একটা চ্যাপ্টার পড়বো না বোটানি পড়বো? বলো, তোমরা বলো, তোমরা যে চ্যাপ্টার বলবো যাও সেই চ্যাপ্টারে পড়ার শুরু করবো, বলো। এই 12 নাম্বারটা পড়া দিলে ভালো হয়। কোন 12? বোটানির। এই বোটানির 12 অধ্যায়টা আমার পড়ানো লাগবে না, এটা তো জীব বৈচিত্র্য, এটা তোমরা রিডিং পড়বা। এইটা তো কোনো বোঝানোর মতো জিনিস না, আমার কথা শোনো। 12 নম্বর অধ্যায় যেটা আছে, যেটাকে আমরা বলি জীব বৈচিত্র্য, এটা থেকে তোমাদের সিকিউ কোশ্চেন তো আসবে না, তো আসবেই না, কিন্তু এখান থেকে কিছু এমসিকিউ কোশ্চেন আসবে, এটা তোমরা রিডিং দিবা, এটা তোমাদের কাজ হচ্ছে রিডিং দেওয়া। কথা কি বুঝতে পারছো ভাই? জি ভাইয়া। তোমাদের এই 12 নম্বর অধ্যায়টা, এইটা আমার পড়ানোর এটা না, আমাদের তো আরো গুরুত্বপূর্ণ। এখান থেকে তো এমসিকিউ কোশ্চেন, এইখান থেকে তো সিকিউ কোশ্চেন আসে না। এখান থেকে সিকিউ কোশ্চেন যেটা আসবে সেটা তুমি রিডিং পড়লেই পারবা। এটা একদমই মানে গল্পের মতো একটা জিনিস, ঠিক আছে? এইটা আমরা পড়বো না, এটা এখন আমাদের পড়ার কোনো কাজ নাই, ঠিক আছে? এটা লাস্টের দিকে যখন তোমাদের একদম শেষের দিকে, তখন আমি এখান থেকে কিছু এমসিকিউ তোমাদের দাগায় দিব, এই আর কি, এর বিষয় আর কিছু না। এখন তোমাদের যেটা এর বাইরের তোমাদের কি অধ্যায়গুলো পড়তে হবে সেটা বলো। এই আমি বলবো না ফেলেছি, 12 না 11। কি বলছো তুমি? বুঝি নাই। 11 জীব প্রযুক্তি। ও, এইটার কথা। আচ্ছা, সো আমরা এইটা পড়তে পারি, এটা অনেক ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, আমরা এইটা চাইলে শুরু করে দিতে পারি। কিন্তু এই অধ্যায়টা অনেক বড়, কিন্তু আলটিমেটলি এর পড়াটা অনেক ছোট, গুছায়া পড়া। আমি তোমাদের গুছায় দিলে এটাও 2টা ক্লাসে আমাদের এই পড়া শেষ হয়ে যাবে। তাহলে আমরা নেক্সট ডে এই অধ্যায়টা শেষ করব, তারপর আমরা 11 নম্বর অধ্যায় ধরতে পারবো, ঠিক আছে? ঠিক আছে ভাইয়া। আচ্ছা, তাহলে আজকে ক্লাসটা এই পর্যন্তই, ইনশাল্লাহ আবার দেখা হবে আগামীকাল।
ওকে ভাইয়া, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।